হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি 2 সেপ্টেম্বর তোমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন্স। তো তোমাদের 30 মতো আমি 30+ কোশ্চেন তোমাদের সেকেন্ড শিফটে পেয়েছি, তো সেগুলো সব একসাথে আমরা ডিসকাস করে নিচ্ছি। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলো লিঙ্ক এখান থেকে পেয়ে যাবে। তার সাথে টার্গেট রেলওয়ে গ্রুপ ডি, এই গ্রুপটা জয়েন করবে। এখানে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা স্পেশাল ফ্রি পিডিএফ আমি এখানে দিয়ে রেখেছি। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো। ভিডিও ডিসক্রিপশন সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। তোমাদের জন্য 3টে স্টাডি মেটেরিয়াল, 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন এবং এনটিপিসি সিবিটি 1 পরীক্ষার 2400 কোশ্চেন। প্রত্যেকটার পিডিএফ লিঙ্ক এবং ভিডিও প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে এই নোটগুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে তোমরা মেসেজ করবে। প্রথম প্রশ্ন দেখো তোমাদের যেটা এসছে যে আর্টিকেল 29A এটাতে কি বলা রয়েছে, বা আর্টিকেল 29A সম্পর্কে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে। তো এখানে আমাদের অ্যান্সার কি হবে, যে ভারতের ভূখণ্ডে বসবাসকারী নাগরিকদের যে কোনো অংশ বা এর যে কোনো অংশে নিজস্ব একটি আলাদা ভাষা, লিপি বা সংস্কৃতি রয়েছে, তার সংরক্ষণের অধিকার রয়েছে আর্টিকেল 29A অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, মিল্ক অফ ম্যাগনেসিয়া এর পিএইচ ভ্যালু কত? তো পিএইচ ভ্যালু থেকে প্রশ্ন আসছে, তোমাদের আগেরও কোনো একটা শিফটে প্রশ্ন এসেছিল। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 10.4। আরেকটা প্রশ্ন দেখো কি, এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন, পেট্রোল এবং কয়লার দহনের সম্পর্কে নিম্নোক্ত কোন বাক্যটি সত্য? তো এই রিলেটেড কোনো স্টেটমেন্ট দেওয়া ছিল, সেই অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। দেখো এগুলোর মধ্যে সব থেকে যেটা থাকে কার্বন, কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যেটা তৈরি করে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা তোমাদের অন্য কোনো একটা শিফটেও এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে এসেছিল, এরকম টাইপের প্রশ্ন। এবং ইলেকট্রিক মোটর সম্পর্কিত স্টেটমেন্ট রিলেটেড 4টি প্রশ্ন ছিল। পরবর্তী দেখো তোমাদের নিম্নোক্ত কোনটির মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্ম বর্তমান, মানে এখানে মেটালয়েড বা ধাতু গল্পের কথা বলা রয়েছে। তো কি অ্যান্সার হয়ে যাবে এখানে? মনে রাখবে মেটালয়েড বা ধাতু গল্প কতগুলো রয়েছে, 7টা। তার মধ্যে একটা হচ্ছে জার্মেনিয়াম, যেটা তোমাদের পরীক্ষায় অপশনে ছিল। মনে রাখবে জার্মেনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 32, এটা সংকেত হচ্ছে জিই, এবং এটা হচ্ছে একটা ধাতু গল্প। এটা সিলিকন এবং টিনের সাথে সদৃশ্যপূর্ণ, এবং সিলিকনের মতোই জার্মেনিয়ামও হচ্ছে অর্ধপরিবাহিতা প্রদর্শন করে। পরবর্তী প্রশ্ন, ম্যাগনেটিক ফিল্ড। দেখো ম্যাগনেটিক ফিল্ড থেকে প্রত্যেকদিন যেহেতু প্রশ্ন আসছে, তো আমি আজকে এই যে ক্লাসটা করাচ্ছি এখানে কিছু ডিসক্রিপটিভ করে দিচ্ছি, যেখান থেকে তোমরা পরীক্ষায় আই হোপ কমন পেয়ে যাবে। ক্লাস 10-এর যে এনসিআরটি বই আছে সেখান থেকে এই ডাটাটা নেওয়া হয়েছে, তো সেই বই থেকেও তুমি এটা পড়ে নিতে পারো। সবার প্রথম মনে রাখবে যে চৌম্বক ক্ষেত্র হলো একটি রাশি যার মান এবং অভিমুখ দুই আছে। চৌম্বক ক্ষেত্রে কম্পাস শলাকার একটি উত্তর মেরু যে অভিমুখে গমন করে সেটিকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হিসাবে ধরা হয়, এবং কাজেই প্রচলিত রীতি অনুযায়ী ধরা হয় যে তোমাদের ক্ষেত্র রেখাগুলো উত্তর মেরু থেকে নির্গত হয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে। এই সেম লাইনের প্রশ্ন তোমাদের কোনো একটা শিফটে এসেছিল। ওকে, সেকেন্ড তোমাকে মনে রাখতে হবে যে চুম্বকের ভেতরের ক্ষেত্রের রেখাগুলো অভিমুখ হলো দক্ষিণ মেরু থেকে উহার উত্তর মেরু। এইটাও তোমাদের স্টেটমেন্টের মধ্যে ছিল। এবং মনে রাখবে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো হচ্ছে বদ্ধ বক্ররেখা। নেক্সট তোমাকে এখান থেকে যেটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে ক্ষেত্র রেখাগুলো আপেক্ষিক ঘন সন্নিবিষ্টতার মাত্রা দিয়ে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য দেখানো হয়। যেখানে ক্ষেত্র রেখাগুলোর ঘন সন্নিবিষ্ট সেখানে রেখা, সরি এটা রেখা হবে এটা। তো অন্য একটি চুম্বক মেরুর ওপর ক্রিয়াশীল বলটির বৃহত্তর এবং ক্ষেত্রটি শক্তিশালী হয়ে থাকে। এবং সবাই লাস্ট যেটা বারবার পরীক্ষায় এসছে সেটা হচ্ছে দুটি ক্ষেত্ররেখা পরস্পরকে ছেদ করে না। তো এই লাইনগুলো, এই 4টে স্টেটমেন্ট মনে রাখো, ম্যাগনেটিক ফিল্ড থেকে ঘুরিয়ে ফিরে পরীক্ষায় প্রশ্ন আসছে। এবং এটাও বলে রাখি আবার, এনসিআরটি ক্লাস 10-এর চ্যাপ্টারে পেয়ে যাবে তোমরা। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, গান্ধীজি হরিজন সেবা সংঘ কবে প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নটা তোমরা এনটিপিসি সিবিটি 1-এর ভলিউম 1 ভলিউম 2 থেকে কমন পাচ্ছ। অ্যান্সার হয়েছে 1932। পরবর্তী প্রশ্ন যেটা এসেছিল, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কেমন ধরনের বিক্রিয়া? হুবহু তোমাদের কয়েকদিন আগে ফার্স্ট চ্যাপ্টারটা ডিসক্রিপটিভ করেছিলাম প্লাস এনসিআরটি, সেখান থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ। প্লাস এই প্রশ্নটা, ওকে, এই প্রশ্নটা হুবহু তোমাদের 2018 ডেলের গ্রুপ ডি পরীক্ষাতেও এসেছে। এখানে আমি একটু ডিটেলসে পড়ে দিচ্ছি যাতে সামনে যাদের পরীক্ষা আছে তারা একটু ভালোভাবে পড়তে পারবে। ওকে, সবার প্রথম দেখো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তো মনে রাখবে একটা টেস্ট টিউবে যদি 3 ml সোডিয়াম সালফেট দ্রবণ নাও এবং অপর একটা টেস্ট টিউবে 3 ml বেরিয়াম ক্লোরাইড নাও, তাহলে সোডিয়াম সালফেট এবং তার সাথে বেরিয়াম ক্লোরাইড এদের বিক্রিয়ায়
তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড। ওকে, এখানে কি হচ্ছে এটা আমি একটু সাইডে লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। Na2SO4 প্লাস তোমাদের কি হচ্ছে BaCl2, এটা থেকে তৈরি হচ্ছে কি BaSO4 প্লাস NaCl। ওকে, এই যে Na যেটা রয়েছে এটাকে তুমি A ধরলে, SO4 এটাকে B ধরলে, B এটাকে C ধরলে এবং Clটাকে D ধরলে। এখান থেকে যেটা হবে তোমাদের ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে যেটা হয় যে AB প্লাস CD এটা থেকে তৈরি হয় তোমাদের CB প্লাস AD। এটা মনে রাখলেই তুমি সব প্রশ্ন করে দিয়ে আসতে পারবে। তো এখানে দেখো এটা A, এটা B, এটা C, এটা D ধরেছো, এখান থেকে তৈরি হচ্ছে কি CB, C হচ্ছে কোনটা BA এবং B হচ্ছে SO4, BaSO4 তুমি দেখতে পাচ্ছ এখানে তৈরি হয়ে গেছে। তার সাথে AD, A হচ্ছে কোনটা Na এবং D হচ্ছে Cl, তো NaCl এখানে দেখো তৈরি হয়ে গেছে। তো এটাকে বলছে ডবল ডিসপ্লেসমেন্ট। এবং তোমাদের বললাম না যেটা 2018 গ্রুপ ডিতে হুবহু যেটা এসেছিল সেটা হচ্ছে এই রূপ বিক্রিয়া যেখানে বিক্রিয়কগুলোর মধ্যে আয়নের বিনিময় ঘটে এবং এদের দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া হয়। এই প্রশ্নটা এসেছিল যে ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ায় কিসের বিনিময় হয়, তো আয়নের বিনিময় হয়, এইটুকু মনে রেখো, তোমরা পরীক্ষায় এটাও কমন পাবে। নেক্সট দেখো এরকম দিয়েছে যে ব্লু লাইট, গ্রিন লাইট, ইয়েলো লাইট এগুলোর প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত। তো দেখো যার ওয়েভ লেন্থ বেশি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে কম, এটা মনে রাখবে। এবং যার ওয়েভ লেন্থ সবচেয়ে কম তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে সবচেয়ে বেশি। তো এইরকমভাবে তোমাকে এগুলো মনে রাখতে হবে। তাহলে লাল আলো এর তোমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে সবচেয়ে কম এবং ওয়েভ লেন্থ হচ্ছে সবচেয়ে বেশি। সেম ভায়োলেটের ওয়েভ লেন্থ হচ্ছে সবচেয়ে কম কিন্তু এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে সবচেয়ে বেশি। ব্লু এর হচ্ছে তোমাদের 486 এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.516। তো এরকম ভাবে এগুলো মনে রাখতে হবে কোনটার পর কোনটা রয়েছে। এটা পিডিএফ যখন দেবো টেলিগ্রামে সেখানে আমি এটা অ্যাড করে দেবো, তো সেখান থেকে সেটা তোমরা একটু চোখ বুলিয়ে নেবে। নিম্নোক্ত কোনটি হোমোলোগাস গ্রুপ, দেখো হোমোলোগাস এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসছে, অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকিন এই টাইপের প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন এটা একদম হুবহু তোমাদের রিপিটেড প্রশ্ন। ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনের অধীনে কোন সুপার কম্পিউটার আইআইটি রুরকিতে স্থাপন করা হয়েছে? এটার নাম কি পরম গঙ্গা। তো এটা কয়েকদিন আগেও তোমাদের কোনো একটা শিফটে এসেছিল। এটাও দেখো তোমরা রিপিটেড প্রশ্ন পাচ্ছ। জীবন ও ব্যক্তিগত স্বতন্ত্রতা রক্ষার অধিকার কত নম্বর ধারায় বর্ণিত? তো আমাদের আর্টিকেল 21, আমাদের সংবিধানের যে 21 নম্বর ধারা রাইট টু লাইফ তার মধ্যেই রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো প্রো কবাডি লিগ 2022-এর বিজয়ী দল, এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন, এটাও তোমরা কমন পেয়ে যাচ্ছ। দাবাং দিল্লি 2022-এর প্রো কবাডি লিগের বিজয়ী দল। এবং দেখো মেজর ধ্যানচাঁদ পুরস্কার 2021 থেকে প্রশ্ন এসেছিল। তো এখানে দেখো নীরজ চোপড়া তিনি অ্যাথলিট ক্যাটাগরিতে পেয়েছেন, রবি কুমার দহিয়া রেসলিং স্পোর্টসের সাথে যুক্ত, লাভলিনা বোরগেন বক্সিং স্পোর্টসের সাথে যুক্ত, PR শ্রীজেশ হকি স্পোর্টসের সাথে যুক্ত, অবনী লেখারা প্যারা অলিম্পিক শুটিং এর সাথে সম্পর্কিত, সুমিত আন্টিল প্যারা অ্যাথলেটের সাথে সম্পর্কিত, প্রমোদ ভগত প্যারা ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত, কৃষ্ণ নাগর প্যারা ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত, মানিশ নারওয়াল প্যারা অলিম্পিক শুটিং স্পোর্টসের সাথে যুক্ত, মিথালি রাজ ক্রিকেট, সুনীল ছেত্রী ফুটবল এবং মনপ্রীত সিং হকি। তো এনারা সবাই 2021 সালের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন ওয়াশিং সোডা এর ব্যবহার কোথায় করা হয়? অপশন তো পাইনি, তো যতগুলো আমি কালেক্ট করতে পেরেছি সব তোমাদের এখানে করে দিচ্ছি। তো জামা কাপড় পরিষ্কার করার জন্য প্রাচীনকাল থেকেই সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়, সোডিয়াম কার্বনেটকে ওয়াশিং সোডা বলা হয়। কস্টিক সোডা, কাঁচ, সাবান প্রভৃতি প্রস্তুতিতেও প্রধান উপাদান হিসাবে ওয়াশিং সোডা বা সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয়। বস্ত্র এবং কাগজ শিল্পে এটি ব্যবহৃত হয়। জলের স্থায়ী এবং অস্থায়ী কঠোরতা দূর করতে সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয়। দেখো এটা তো কোনো একটা শিফটেও এসেছিল তোমাদের। এর সাথে মনে রাখবে পরীক্ষাগারে বিকারক হিসাবেও ওয়াশিং সোডা বা সোডিয়াম কার্বনেট ব্যবহার হচ্ছে। তার সাথে বেকিং পাউডার প্রস্তুতিতেও সোডিয়াম কার্বনেট ব্যবহার হয়। বেকিং পাউডার হলো সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম হাইড্রোজেন তোমাদের টার্টারেটস এর মিশ্রণ। তো এগুলো সব তোমাদের ওয়াশিং সোডা সম্পর্কিত তোমরা পেয়ে যাচ্ছ। পরবর্তী প্রশ্ন দেখো হরিণ খাদ্য শৃঙ্খলের মানে ফুড চেনের কোন লেভেলে পড়ছে? তো কি অ্যান্সার হয়ে যাবে? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের দ্বিতীয় ট্রফিক স্তর। তো দ্বিতীয় ট্রফিক স্তর এমন জীব রয়েছে যারা উৎপাদককে খায়, বিভিন্ন গাছপালা খেয়ে যারা বেঁচে থাকছে।
মানে তৃণভোজী যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে তোমাদের তারা কোনটা রয়েছে, সেকেন্ড ট্রপিক স্তরে রয়েছে। হরিণ, কচ্ছপ এগুলো সব হচ্ছে তোমাদের তৃণভোজী। প্ল্যানিং কমিশন কবে প্রতিষ্ঠা হয়, একদম হুবহু কমন পেয়ে যাচ্ছ, 1950 সালে 15 মার্চ ভারতের যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন তোমাদের রয়েছে। জওয়াহরলাল নেহরু যোজনা কমিশনের প্রথম এটা তোমাদের এনটিপিসি সিবিটি 1-এও এসেছিল, এখানে অ্যাড করে দিয়েছি এক্সট্রা ডিটেলসে। যোজনা কমিশন ছিল ভারত সরকারের একটি প্রতিষ্ঠান যা অন্যান্য কাজের মধ্যে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে। পরবর্তী প্রশ্ন, জিও পার্সি স্কিম থেকে একটা প্রশ্ন এসেছিল, এক্সাক্ট প্রশ্নটা পাইনি, তো এই স্কিমটা কি এটা একটু জেনে রাখো। তো জিও পার্সি স্কিম হচ্ছে বৈজ্ঞানিক মানে হচ্ছে সায়েন্টিফিক প্রোটোকল এবং কাঠামোগত হস্তক্ষেপ গ্রহণ করে ভারতে যারা পার্সি রয়েছে তাদের জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে, তো সেই পার্সিদের জনসংখ্যাকে স্থিতিশীল করার জন্য এবং এর ফলে ভারতে পার্সিদের জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে পার্সি জনসংখ্যা হ্রাসের প্রবণতাটাকে আটকানো, সেটার জন্যই এই জিও পার্সি স্কিম শুরু হয়েছে। কুমায়ুন হিমালয় কোন দুটি নদীর মধ্যে অবস্থিত, কুমায়ুন হিমালয় কোন দুটি নদীর মধ্যে অবস্থিত, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, মনে রাখবে কুমায়ুন হিমালয় এটি উত্তর ভারতের হিমালয়ের একটি পশ্চিম মধ্য অংশ, শতদ্রু নদী এবং কালী নদী পর্যন্ত, শতদ্রু নদী থেকে কালী নদীর মধ্যে এই তোমাদের কুমায়ুন হিমালয় রয়েছে। পরবর্তী প্রশ্ন তোমাদের যেটা এসেছিল যে উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয় এর পাওয়ার কি, তো এটা তখন প্রত্যেকদিনই আসছে, তোমরা শিখেও গেছো আই হোপ। অ্যান্সার হয়ে যাচ্ছে 5 ডায়োপ্টার। কিভাবে, তো সবার প্রথম ফোকাল লেন্থ যেটা দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার, এটা আমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, তো 100 দিয়ে ভাগ করলে মিটার হয়ে গেল 0.2 মিটার। এবার ফর্মুলা আমরা জানি যে পাওয়ার ইজ ইকুয়াল টু হয়ে থাকে 1/, ফোকাল লেন্থ, তাহলে 1/0.2, উপর নিচে যদি তুমি 10 দিয়ে গুণ করে দাও তাহলে কি হয়ে যাবে 10/2 ইকুয়াল টু কি হচ্ছে 5 ডায়োপ্টার। তো অ্যান্সার হচ্ছে 5 ডায়োপ্টার। এটা অলওয়েজ তোমার মনে রাখবে মিটারে করে নিতে হবে। ওকে, নেক্সট আরেকটা দেখো, অবতল দর্পণের রেডিয়াস অফ দ্য কার্ভেচার 20 সেন্টিমিটার, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে। সেম প্রশ্ন প্রত্যেকদিনই রিপিট হচ্ছে, তো অ্যান্সার হয়ে যাচ্ছে -10 সেন্টিমিটার। কারণ কি, কারণ হচ্ছে কনকেভ মিরর বা অবতল দর্পণে যে ফোকাল লেন্থ সেটা অলওয়েজ নেগেটিভ হয়ে থাকে, সেই জন্য এটা আমাদের মাইনাস অ্যান্সার হচ্ছে। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে তোমাদের ফোকাল লেন্থ ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ দ্য কার্ভেচার বাই 2, মানে যে 20/2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত 10 সেন্টিমিটার। কিন্তু যেহেতু ফোকাল লেন্থ কনকেভ মিররের নেগেটিভ হয়, তো এর অ্যান্সার হয়ে যাচ্ছে -10 সেন্টিমিটার। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর মধ্যে কোন কোন ধাতব গুণ সবচেয়ে বেশি, কোনটি ধাতু, মানে যতগুলো মনে করো সেকেন্ড গ্রুপ হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু যেগুলো রয়েছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম যেগুলো রয়েছে তার মধ্যে কার, এবার অপশন তো জানা নেই, তো মনে রাখবে পর্যায় সারণীর একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে ধাতব গুণ বাড়ে, মনে করো এটা আমাদের একটা পিরিয়ডিক টেবিল। ওকে, 18টা গ্রুপ রয়েছে এরকম ভাবে, তো এই প্রত্যেকটা গ্রুপে যখন তুমি উপর দিক থেকে নিচের দিকে নামবে তখন উপরে যে তোমাদের যত নিচের দিকে নামবে সেই সমস্ত মৌলগুলোর ধাতব গুণ বাড়তে থাকবে, মানে মেটালিক যে গুণ সেটা বাড়তে থাকবে। আবার পিরিয়ডিক টেবিলের বাঁ দিক থেকে তুমি যদি ডান দিকে যাও তাহলে সেই ধাতব গুণগুলো কমতে থাকবে, কারণ আমরা জানি পিরিয়ডিক টেবিলের বাঁ দিকে ধাতু থাকে, ডান দিকে অধাতু থাকে, মিডিলে থাকে এখানে কি থাকে নন মেটাল সরি ধাতুকল্প বা মেটালয়েড। এগুলো মনে রাখবে যে একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব গুণ কমতে থাকে। অল্প বয়সী মহিলাদের গর্ভবতী সম্পর্কিত স্টেটমেন্ট টাইপের একটা প্রশ্ন এসেছিল। নেক্সট, পেশা অ্যাক্ট কবে লাগবে, দেখো এই পেশা অ্যাক্ট এটাও কিন্তু তোমাদের পঞ্চায়েতি রাজ তার সাথে সম্পর্কিত, তো পঞ্চায়েতের রাজ থেকে প্রচুর প্রশ্ন আসছে, যতগুলো শিফট করেছি প্রত্যেকটা পিডিএফ টেলিগ্রামে রয়েছে, সেখান থেকে সেই পিডিএফ গুলো নাও, ডাউনলোড করো আর এবং রিভিশন করো ভালো করে। তো 24 ডিসেম্বর 1996 পেশা অ্যাক্ট লাগু হয়েছিল। ফরেস্ট সার্ভে রিপোর্ট অনুযায়ী ভারতে কত পার্সেন্ট বনভূমি রয়েছে, এবার এই 2021-এর যে ডাটাটা রয়েছে সেটা অনুযায়ী মনে রাখবে, এক্সট্রা ডিটেলস এখানে করছি কারণ ভারতের টোটাল ফরেস্ট প্লাস ট্রি মিলে হচ্ছে 24.62%। শুধু যদি ফরেস্ট জিজ্ঞেস করে তো 21.71%, শুধু যদি ট্রি জিজ্ঞেস করে যে কতটা ট্রি কভার রয়েছে তো সেখানে 2.91%, এবং এই দুটোটাকে যদি তুমি যদি যোগ করে দাও তুমি পেয়ে যাবে টোটাল ট্রি প্লাস ফরেস্ট হচ্ছে 24.62%। যেটা আসবে পরীক্ষায়, মানে যেটা এসেছে অ্যাকচুয়াল কোশ্চেনটা তো পাইনি, তবে তোমাদের যেটা আসবে সেটা অনুযায়ী তুমি পরবর্তীকালে অ্যান্সার করতে পারবে। রেজিস্ট্যান্স কোনটির উপর নির্ভর করে না, এটা হুবহু তোমাদের ফার্স্ট পেজে রিপিটেড প্রশ্ন, তো মনে রাখবে তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে, কার উপর করে না সেটা তো অপশনের উপর ডিপেন্ড করছে যে কি অপশন দেওয়া ছিল, কিন্তু কার কার উপর ডিপেন্ড করে সেটা জেনে রাখো।
সবার প্রথম লেন্থ অফ দ্য ওয়্যার, তারের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। এরিয়া অফ ক্রস সেকশন অফ ওয়্যার, তো এরিয়া অফ ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে, এবং দ্য টেম্পারেচার অফ দ্য ওয়্যার, তারের যে তাপমাত্রা তার উপরও ডিপেন্ড করে। তো এই তিনটে জিনিসের উপর তোমার ডিপেন্ড করছে। যদি প্রতিরোধ দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে হিটের কি পরিবর্তন হবে? আমরা কয়েকদিন আগে একটা পড়েছিলাম, এইচ ইজ ইকুয়াল টু কি হচ্ছে আই স্কোয়ার আর টি। এবার বলছে এই যে আর বা রেজিস্ট্যান্স, এটাকে যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে সেটা কি হবে? আমরা এইচ ড্যাশ ধরলাম, আই স্কোয়ার ইন্টু আরটাকে দুগুণ করে দিয়েছি, মানে 2r ইন্টু, তো ইকুয়াল টু তুমি লিখতে পারো 2 ইন্টু আই স্কোয়ার আর, এই দুইটাকে জাস্ট আগে নিয়ে এলাম। এবার এই যে আই স্কোয়ার আর টি, এটা কি ইকুয়াল টু ছিল এইচ ইকুয়াল টু ছিল, তাহলে 2 ইন্টু এইচ মানে হচ্ছে কি, যে যে তাপ যেটা ছিল তার প্রতিরোধ যদি দ্বিগুণ করা হয় তাপও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, তাহলে হিটও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এগুলো খুব ছোট্ট প্রশ্ন, জাস্ট তোমাদের শিখে রাখতে হবে, তাহলেই তোমরা এগুলো পারবে। পরবর্তী প্রশ্ন, শ্বসনতন্ত্র সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়? তো এরকম টাইপেরও প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলো এখানে দেখে সহজ মনে হলেও পরীক্ষা হলে কিন্তু কঠিনই লাগবে। ওকে, তোমরা টার্গেট দেখো যে তোমাদের 20 জিকে এবং 25 জিকে দুটো 45 মধ্যে তুমি যদি 25ও তুলতে পেরেছো, দেখবে ম্যাথ রিজনিং এ ম্যাথে 20, রিজনিং এ 20 করলে আরামসে চোখ বন্ধ করে পাস করে যাবে। এইরকম ভাবে টার্গেট করো যে কোনো একটা সাবজেক্ট। এবার ম্যাথ রিজনিং যেহেতু সহজ আসছে, ম্যাথে হয়তো যতগুলো রয়েছে সব করে দিলে বা রিজনিং সব করে দিলে, যেকোনো একটা যদি ভালোভাবে করে দিতে পারো তাহলে কিন্তু এই যাত্রায় চাকরি পেয়ে যাবে। তো ভালোভাবে পরীক্ষা দিও একদম, এবং আন্দাজে অ্যান্সার করবে না একদম। এই যে মনে করো 45টা কোশ্চেন আসছে, তার মধ্যে তুমি 25টা করলে আর বাকি 20টাকে আন্দাজে মেরে দিলে, সব ভুল হয়ে গেল, তখন কিন্তু অনেক নেগেটিভ হয়ে যাবে, তো নেগেটিভ করা যাবে না। পরবর্তী প্রশ্ন দেখো, কোন নদী মালওয়া মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? অ্যান্সার হয়ে যাবে চম্বল এবং বেতোয়া। এবার পরীক্ষায় অপশনের উপর ডিপেন্ড করছে, এই দুটো নদী মালওয়া মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। কোন অর্থমন্ত্রী দেশের সর্বোচ্চ 10টি বাজেট পেশ করেছেন? তো তিনি হলেন কে? তো তিনি হলেন মোরারজি দেশাই। লাস্ট প্রশ্ন তোমাদের, একটি সার্কিটের দুটি রোধ সমান্তরালভাবে সংযুক্ত, মানে প্যারালাল কানেকশন, একটা 10 ওহম একটা 20 ওহম, ভোল্টেজ 6 ভোল্ট, তাহলে অ্যাম্পিয়ারের উভয় প্রতিরোধের মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে? তাহলে যেহেতু প্যারালাল বলেছে, 1/r ইকুইভ্যালেন্ট সমান হয়ে যাবে 1/10 প্লাস 1/20। তাহলে এখানে আমরা 20 লসও করলাম, তাহলে 2 প্লাস 1 মানে হচ্ছে 3/20 ওহম। এবার আমরা পাচ্ছি কি ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, তাহলে আই বার করতে হবে। আই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি বাই আর, ভি হচ্ছে কত 6, 6/3 ইকুয়াল টু আমরা লিখতে পারি 6 ইন্টু 20 3 ইকুয়াল টু লিখতে পারি আমরা কত, সরি একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, সরি এখানে আমরা একটু ভুলে গেছিলাম। দেখো এটা 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু যদি 3/20 হয়, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান হয়ে যাবে 20/3 ওহম। ওকে, এখানে আমার একটু গোলমাল হয়েছিল সেই জন্য, তাহলে এখানটায় আমি একটু কেটে দিই, লিখি ভি ইকুয়াল টু আই ইকুয়াল টু ভি বাই আর, ভি হচ্ছে কত 6 বাই আর হচ্ছে 20/3 ইকুয়াল টু লিখতে পারি 6 ইন্টু 3/20 ইকুয়াল টু লিখতে পারি 3 6 18 বাই 20 ইকুয়াল টু লিখতে পারি 9/10, 2 দিয়ে ভাগ করে দিলাম, ইকুয়াল টু 9কে 10 দিয়ে ভাগ করলে কি হবে 0.9 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই ছোট্ট ছোট্ট ভুল যেগুলো হয় এগুলো করবে না। দেখো আমারও ভুল হয়ে যাচ্ছে, তোমাদেরও ভুল হবে, তো প্র্যাকটিস করবে, প্র্যাকটিসই হচ্ছে একমাত্র পথ। তো 0.9 অ্যাম্পিয়ার হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। 1/r ইকুইভ্যালেন্স 1/10 প্লাস 1/20 ইয়ে করলে তোমার অ্যান্সার চলে আসবে আর ইকুইভ্যালেন্স হয়ে যাচ্ছে 20/3। এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু হবে ভি বাই আর করলে কাটলে 0.9 অ্যাম্পিয়ার তোমার অ্যান্সার চলে এলো। তো টোটাল এই 31 কোশ্চেন কালেক্ট করতে পেরেছিলাম। আরও কারো যদি পরীক্ষা থেকে থাকে কোশ্চেন কমেন্ট করে দিতে পারো, অথবা বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে একটু লাইক করে দিও যারা যারা ভিডিওটা দেখছো। এবং এই স্টাডি মেটেরিয়ালগুলো রয়েছে পরীক্ষার আগে, এগুলো লাস্ট মিনিট সাজেশন হিসাবে চোখ বুলিয়ে যেতে পারো। প্রত্যেকটা ভিডিও প্লে লিস্টও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তো ভিডিওগুলো দেখতে পারো, সেগুলো তোমাদের কাজে লাগবে। জাস্ট ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো। অ্যান্ড থ্যাংক ইউ ফর